আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফটোশপের চতুর্থ ক্লাসে। তো আজকে আমরা ক্রপ টুল সম্পর্কে আলোচনা করব। যারা আমার আগের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেছেন তারা আজকের ক্লাসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো কিবোর্ডের সি প্রেস করলে আমরা ক্রপ টুল পাবো, অথবা এই টুলটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ক্রপ টুলে যেতে পারবো। এখানে দেখেন লেখা উঠছে ক্রপ টুল এবং ব্র্যাকেটে সি, মানে এটা শর্টকাট হচ্ছে সি। তো কিবোর্ড থেকে আমি সি প্রেস করি, আমরা ক্রপ টুলে গিয়েছি। এখন ক্রপ টুলের এখানে আমরা রাইট ক্লিক করি, এখানে চারটা সাব টুল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্রপ টুল, আরেকটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, আরেকটা স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল। এই চারটা টুলস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো ক্রপ টুল সম্পর্কে জানতে গেলে আমাদের এখানে একটা ছবি নিয়ে আসতে হবে ফটোশপে। ওই ছবিটার উপরে আমরা ক্রপ টুলে ব্যবহার করে দেখব কিভাবে ক্রপ টুল কাজ করে। তো আমাদের ফোল্ডারে একটা ছবি আছে, এই ছবিটা আমরা কি করব, মাউস থেকে লেফট কি ক্লিক করব, কিন্তু মাউস ছাড়বো না। তারপরে ড্র্যাগ করে ফটোশপের মধ্যে নিয়ে চলে আসবো। এখানে আনার পরে যখন ফটোশপ ওপেন হবে, ফটোশপের মাঝখানে যখন নেবেন আপনারা দেখবেন কপি লেখাটা আছে কিনা। এটা না থাকলে কিন্তু খুলবে না, সমস্যা দেখাবে। এখন আপনি ফটোশপের এই মাঝখানের বডিতে ছেড়ে দেন, ছবিটা ওপেন হয়ে যাবে। এই যে আমাদের কাঙ্ক্ষিত ছবি। এখন এটার উপরে আমরা ক্রপ টুলের ব্যবহার দেখব। তো আমরা ক্রপ টুল ক্লিক করি। ক্রপ টুল ক্লিক করার সাথে সাথে এখানে একটা অটো ডাইমেনশন নিয়ে নিয়েছে এবং উপরে আমাদের অপশন বার চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছি 1 এবং এখানে 1। এই যে 1 বা 1 এটা ইঞ্চি হোক, মিলিমিটার হোক আর সেন্টিমিটার হোক, এই রেশিও নিয়ে এই ফ্রেমটা এখানে আসছে। তো এখানে একটা আমরা উইন্ডো দেখতে পাচ্ছি, ক্লিক করি। এই যে 1x1 স্কোয়ার শেপ, 4:5, 5:7, এরকম করে অনেকগুলা রেশিও আমাদেরকে ফটোশপ অটোমেটিক দিয়ে দিচ্ছে। আমরা ক্লিক করে দেখি 5:7, দেখেন এই অনুযায়ী ডাইমেনশন নিছে। 16:9 এটাতে দেই, এভাবে ডাইমেনশন নিছে। তো আমরা একটা পাসপোর্ট ছবি তৈরি করি। পাসপোর্ট ছবিটা কেন তৈরি করব, কারণ আপনারা সবাই পাসপোর্ট ছবির সাথে পরিচিত। অনেক দোকানে যান, পাসপোর্ট ছবি তৈরি করেন, স্ট্যাম্প ছবি তৈরি করেন, অনেক কাজে লাগান, এজন্য। তো ক্রপ টুলের মাধ্যমে আমি এটা আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করি। তো ফটো আপনারা যারা মাপ জানেন না, গুগলে সার্চ করতে পারেন যে পাসপোর্ট ছবির মাপ কত। তো নর্মালি 1.5 উইথ প্রস্থে দিয়ে, হাইটে আমরা 1.9 দেই। তো এখানে এই যে আমাদের লেখার অপশনে এই ঘরটাকে আমরা প্রস্থ বিবেচনা করব, এটাকে হাইট বিবেচনা করব। তাহলে দেখেন এদিক থেকে আমাদের 1.5 এবং এদিক থেকে 1.9 হিসেবে ফ্রেমটা আসছে। তো আরেকটা কথা বলে রাখি, আমি যে ছবিটা ইউজ করতেছি এই ছবিটা হচ্ছে ফ্রিপিক থেকে ডাউনলোড করা। সো এই ছবিটার উপর কাজ করা বা এই টিউটোরিয়াল দেখানো বা আরও কোনো ওয়েবসাইটে কাজে লাগাইলে আমার কোনো আইনি জটিলতা আসবে না। কেন আসবে না? এই ছবিটা ফ্রিপিকে দেওয়া, এটা এই ধরনের কাজ করার জন্য এই ছবিটা অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। কিন্তু আপনি যদি না জেনে বা অন্য কারো একটা ছবি, পরিচিত জনের বা কোনো মডেলের, কোনো নায়িকার ছবি কাজ করেন, ওরা কিন্তু আপনার বিরুদ্ধে আইনি জটিলতা বা আইনি মামলা যদি করতে চায়, করতে পারবে, কারণ আপনি তার অনুমতি ব্যতীত তার ছবিতে কাজ করতেছেন। তো এইগুলো ফ্রিপিক থেকে ডাউনলোড করবেন। ফ্রিপিক একটা ওয়েবসাইট, আপনি গুগলে লিখলেই পাবেন, ওখান থেকে ফ্রি এগুলো ডাউনলোড নিয়ে কাজ করবেন। তো আমরা 1.5 এবং 1.9 ইস্যুতে ফ্রেমটা নিয়েছি। এটা হচ্ছে একটা পাসপোর্ট সাইজের মাপ। তো এটা কিন্তু একুরেট পাসপোর্ট সাইজ হয়নি, কারণ পাসপোর্ট সাইজের ছবি এত বড় থাকে না, এই মাথার অংশ থেকে হয়তো এই পর্যন্ত থাকে। তো ওইভাবে আমরা কীভাবে করব, এই যে ডাইমেনশনটা আছে এটার আমরা যে কোনো একটা কর্নার ধরে ড্র্যাগ করি, আমাদের পছন্দ মতো ফ্রেমে নিয়ে আসি। তো এখানে রাখলাম, এদিক থেকে আমরা ধরে ড্র্যাগ করে এখানে রাখি। এখানে দেখেন একটা ফ্রেমে চলে আসছে। তো এখন কি করব, মাথার উপরে অনেক জায়গা হয়ে গেছে, এত বড় জায়গা পাসপোর্ট ছবিতে থাকে না। তো আমরা মূল ছবিটাকে ধরবো, ধরে একটু উপরের দিকে তুলবো, লেফট রাইট ডাইমেনশন ঠিক রেখে। মনে হয় একটা পারফেক্ট সাইজে চলে আসছে। তো এখন আমরা এই যে এখানে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছি, এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ডাইমেনশনে পাসপোর্ট ছবিটা কেটে আসবে। অথবা কিবোর্ড থেকে ইন্টার যদি প্রেস করি তারপরেও হবে, অথবা এখানে রাইট ক্লিক করে যদি ক্রপ ক্লিক করি তাহলেও হবে। তো আমি করলাম ক্রপ ক্লিক, এই যে আমাদের পাসপোর্ট সাইজ ছবি চলে আসছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত পাসপোর্ট সাইজ ছবি পেয়েছি। এখন এই যে ছবিটা এভাবে ছিল, ছবিটার যে টাইটেলটা এখানে লেখা আছে বা এর বর্ডারটা, এটাকে ধরে ফটোশপের বডিতে এভাবে ছেড়ে দিলে সিঙ্গেল পেজটা আলাদা হয়ে থাকলো। আমরা এখানে আরও একটা পেজ নেব, এই জন্য আমি আলাদা করলাম। তো কন্ট্রোল নিউ থেকে আমরা প্রিন্ট করার জন্য
একটা A4 সাইজের ছবি নেব। তো A4 সাইজের ছবি মাপটা হচ্ছে 8.2 11.5 এখানে দেওয়া আছে। যে কোনো সাইজ যারা আপনারা জানেন না গুগল করবেন, আপনাকে সাইজ বলে দিবে, ওই অনুযায়ী সাইজ নিয়ে কাজ করবেন। তো আমরা প্রস্থ 8.2, হাইট 11.5 দেই। রেজলিউশন অবশ্যই 300 থাকবে। যেগুলা অ্যানালগ প্রিন্টার বা ওই যে সাদা কালো, এগুলো কিন্তু নর্মালি রেজলিউশন 72 থাকে। আর আমাদের কালার প্রিন্টার যেগুলো অবশ্যই 300 দিতে হবে, নাহলে ছবি ভালো হবে না। আর প্রিন্টের ক্ষেত্রে আমরা RGB কালার দেব, আর ওয়েবে ব্যবহার ক্ষেত্রে আমরা CMYK কালার ব্যবহার করব। তো RGB দিলাম। এখন এখানে একটা কথা হচ্ছে, নর্মালি এটা হোয়াইট থাকে, হোয়াইট দিলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসবে, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। আচ্ছা, একটু সময় নিচ্ছে, হ্যাঁ চলে আসছে। তো এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা একটা ওয়ে। আর একটা নিয়ে আমি কন্ট্রোল এন প্রেস করবেন, অথবা এখান থেকে নিউ। আর হোয়াইট না দিয়ে আমি ট্রান্সপারেন্ট দিই। তো এই যে ট্রান্সপারেন্ট দিয়ে একটা নিয়ে আসলাম, একটা হোয়াইটে নিয়ে আসলাম, এটার কারণটা বলি। আপনি পাসপোর্ট ছবিটা এই পেজেও বসাইতে পারবেন, হোয়াইটেও বসাইতে পারবেন, কিন্তু আমরা ট্রান্সপারেন্ট কেন নিব? আপনি যখন ছবিটা প্রিন্ট করবেন, তখন এই ছবির যে কালার, এটা তো প্রিন্টার থেকে কালি নিয়ে প্রিন্ট করবেই, সাথে সাথে এখানে এই সাদা কালিটাও প্রিন্ট করবে। সেক্ষেত্রে কি হলো, আপনার প্রিন্টার থেকে এক্সট্রা একটা সাদা কালি চলে গেল, যেটা আপনার অপ্রয়োজনীয় কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে। তো আপনি যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নেন, তার মানে কি এখানে কোনো কালার নেই। এখন যখন আপনি পাসপোর্ট ছবিটা এখানে বসায় প্রিন্ট করবেন, শুধু এই ছবির কালারগুলো প্রিন্ট হবে, আমাদের এই পেজ থেকে কোনো কালার প্রিন্ট হচ্ছে না। তার মানে কি আমাদের সাদা কালি বেঁচে গেল। তো আমরা সাদাটা কেটে দিই। এখন এটা একটা পাসপোর্ট ছবি। এখন আপনাকে কেউ বলছে আমাকে 10টা পাসপোর্ট দাও আর 10টা স্ট্যাম্প ছবি দাও। তো সেক্ষেত্রে ছবিটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসব। নিয়ে আসার দুটো উপায়। একটা হচ্ছে আমরা শিখেছি মুভ টুল। এই মুভ টুলের মাধ্যমে এই ছবিটাতে ক্লিক করবেন। করার পরে আপনি মাউসের লেফট কি ক্লিক করেন, করে মাউস ছাড়বেন না, ড্র্যাগ করে এই পেজের উপরে এসে ছেড়ে দেন। দেখুন এখানে কিন্তু মাউসের চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, একটা প্লাস আসছে এবং সাদা আইকন নিয়েছে। ছেড়ে দেন, ছবি চলে আসছে। এখন দেখেন আমাদের এই ছবিটা অনেক বড়। তো রেশিওটা কিন্তু 1.5 1.9 এ আছে, পাসপোর্ট সাইজের রেশিওতে আছে। কিন্তু আমরা যখন ক্রপ করি, এখানে আমরা কোনো ইঞ্চি বা মিলিমিটার উল্লেখ করি নেই। তো এটা আমরা কিভাবে করব? এই যে ছবিটার উপরে টাইটেল বারটা আছে, যেখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন যে ম্যান হোল্ডিং হিজ আর্ম, এই ছবিটা, এখানে রাইট ক্লিক করব, করে ইমেজ সাইজে ক্লিক করব। আপনি দেখেন এখানে কত আসছে, 6.71 এবং 8.5। আপনি দেখেন যে রেশিওটা ঠিক আছে কিনা, তার একটা প্রমাণ দিচ্ছি আমি। আপনি যখন উইথ এর এখানে 1.5 লিখবেন এবং হাইট লিখবেন 1.9, আমি 1.5 লেখার সাথে সাথে হাইট 1.9 নিয়ে নেবে, রেশিও ঠিক আছে। এখন আপনি ওকে দেন। এটা হচ্ছে একুরেট পাসপোর্ট সাইজ একটা ছবি, ঠিক আছে। তো আমরা আমাদের মূল পেজ থেকে এই ছবিটা ডিলিট করে দিই। এই ছবিটা মার্ক করে ছবিটার উপর ক্লিক করে ডিলিট বাটন চাপলে ছবিটা চলে যাবে। হ্যাঁ, ছবিটা না যাওয়ার কারণ কি, আমরা এক্সট্রা লেয়ার নেইনি। আমাদের লেয়ার আমি পরে বুঝাবো, তার আগে কিভাবে লেয়ার নেয় এটা আমি বলতেছি। এখানে একটা লেয়ার নিলাম, মানে আমাদের এটি ট্রান্সপারেন্ট লেয়ার, এটা নিচের দিকে থাকবে আর ছবিটা উপরে থাকবে। এখন ছবিটা ক্লিক করলে, ছবিটা ডিলিট করলে চলে যাবে। তো আমরা কিভাবে ছবিটা নিব, একটু আগে আপনাদেরকে আমি দেখাইলাম যে মুভ টুলের মাধ্যমে টেনে নিতে পারি, অথবা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি করে নিতে পারি। তো মুভ টুলের মাধ্যমে আমরা ছবিটা নিয়ে নিই, চলে আসলো। এখন এই ছবিটা আমরা এখান থেকে ম্যাক্সিমাইজ করি। এই যে দেখেন একটা পেজের মধ্যে একটা পাসপোর্ট ছবি চলে আসছে। এই ছবিটাকে আমরা ধরেন সে আপনার কাছে চাইছে 10টা, আপনি এই কোণারে বসায় দিলেন। কিন্তু এখন যখন প্রিন্ট দিবেন, মার্জিন থাকার কারণে এই অংশগুলো কেটে যাবে। আপনি এটা কয়েকটা গ্যাপ দিয়ে নেবেন, ধরেন 7টা করে গ্যাপ দেন, 1 2 3 4 5 6 7। কীভাবে গ্যাপটা দিলাম, কিবোর্ডে যে 4টে অ্যারো আছে আমাদের, রাইট অ্যারোতে ক্লিক করলে ডান দিকে চলে যাবে, এবং দেখেন আমি উপর থেকে নিচের অ্যারোটা ক্লিক করবো, ডাউন অ্যারো, তাহলে নিচের দিকে আপনি জয়টা ক্লিক করবেন, ততবার করে নামতে থাকবে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এটা একটা গ্যাপ রাখলাম। এখন আমরা এদিকে আরও 7-8টা ছবি বসাবো। সেক্ষেত্রে আমরা কি করব, আবার ছবি ড্র্যাগ করে নিয়ে আসবো বা আবার কপি করে নিয়ে আসবো? না, আমরা সেটা করব না। আমরা কি করব, এই ছবিটাকে কিভাবে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করা যায় দেখেন। ছবিটা মার্ক রাখা অবস্থায় অল্টার প্রেস করবেন, দেখেন মাউসের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি ডান দিকে ড্র্যাগ করেন, ছবি চলে আসছে। আপনি নির্দিষ্ট একটা গ্যাপ দেন, 1 2 3 4 5 6 7। এই যে, তারপরে আবার কি আপনি একটা টানবেন? না, একটা টানার দরকার নেই। দুইটা ছবির উপরে এভাবে
মার্ক করে নেন, দেখেন দুটো লেয়ার মার্ক হয়েছে, লেয়ার কিন্তু পরে বুঝাবো। হ্যাঁ, তারপরে আপনি আবার অল্টার ক্লিক করে এদিকে ড্র্যাগ করেন, দেখেন দুটো ছবি চলে আসছে। এখন আমরা চারটা ছবি কিভাবে নিয়ে আসবো, আবার চারটা ছবি মার্ক করেন, করে অল্টার প্রেস করে নিচের দিকে নামান, দেখেন চলে আসছে। অটোমেটিক কিন্তু একটা লাল গাইড চলে আসতেছে, ওই গাইড অনুযায়ী বসান, তাহলে সব ঠিক থাকবে, কাছে দিয়ে কাটতে সুবিধা হবে। এভাবে যদি আপনি আবার সবগুলো মার্ক করে অল্টার প্রেস করে নিচের দিকে নিয়ে আসেন, তো আপনি পুরো পেজটা সাজাই ফেললেন। এখন মনে করেন 4-5টা আপনি স্ট্যাম্প ছবি দিবেন। স্ট্যাম্প ছবি কীভাবে করবেন, এই পাসপোর্ট ছবিটাতে আপনি ক্লিক করেন, একটু কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করেন, ক্রপ টুলে ক্লিক করেন, করার পরে স্ট্যাম্প ছবির মাপটা আপনি দিবেন, নর্মালি 1/1 দিলেই হবে। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু চুল কেটে যাবে, এজন্য মূল ছবিটাকে ধরে একটু নিচের দিকে ফ্রেমের মধ্যে নিয়ে আসি, দেখেন একটা পারফেক্ট সাইজ চলে আসছে। আমি ঠিক চিহ্নটাতে ক্লিক করলাম, অথবা ইন্টার অথবা রাইট ক্লিক করে ক্রপ, স্ট্যাম্প সাইজে আমাদের এটা কেটে গেল। আবার মুভ টুলের মাধ্যমে এই ছবিটাতে ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, দেখেন স্ট্যাম্প ছবি চলে আসছে। এটাকে আমরা এখন আগের নিয়মে সাজাই। এখান থেকে একটা গ্যাপ দিই, 1 2 3 4 5 6 7, তারপর অল্টার প্রেস করে এদিকে টানেন, আবার মনে করেন দুটো দিলেন। হ্যাঁ, এভাবে করে যদি নিচে দেন, নিচে যদিও জায়গা নেই দেখাইলাম আর কি। এই তো আমরা এগুলো আবার মার্ক করে যদি ডিলিট প্রেস করেন চলে যাবে। তো আমরা আজকে শিখলাম ক্রপ টুলের মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন সাইজের ছবি ক্রপ করতে পারি। বুঝতে পারলাম কিভাবে একটা ছবি আমাদের মন মতো করে ক্রপ করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।